সে বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। আশপাশের বাড়ির লোক, রাস্তার লোক তাকে দেখুক, সে খুন হয়নি, অবৈধ প্রণয়েও লিপ্ত নয়। বিড়বিড় করে বলল, এই দেখুন আপনারা, আমি একাই। নমস্কার শ্রোতা বন্ধুরা, শ্রবণ সঙ্গীতে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিপুল ভাণ্ডার থেকে আমরা নিয়ে এসেছি বরণীয় লেখকদের কিছু স্মরণীয় সৃষ্টি। আমাদের আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক ও ক্রীড়া সাংবাদিক মতি নন্দীর লেখা একটি ছোট গল্প, একটি খুনের খবর। একটি রহস্যময় খুনের ঘটনার চারপাশ ঘিরে আবর্তিত লেখকের লেখনীতে জীবন্ত হয়ে উঠেছে একটা অপরাধের থ্রিল এবং কিছু মানুষের মনস্তত্ত্বের সূক্ষ্ম বিশ্লেষণ। এই গল্পের সব চরিত্রই কিন্তু কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই, এবং গল্পের প্রতিটি চরিত্র ও ঘটনা প্রবাহ শিল্প সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত। কারো সংবেদনশীলতাকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক ও শ্রবণ সঙ্গীকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, সাহিত্যিক মতি নন্দীর লেখা একটি খুনের খবর। বিভারা ইংরেজি কাগজ নেয়, তাছাড়া কাগজটাও সে ছবি আর হেডিং দেখা ছাড়া বিশেষ পড়ে না, তাই খবরটার কথা সে জানেই না। দুপুরে পাশের বাড়ির বউ মানসী খুব একচোট হেসে নিয়ে বারান্দা থেকে বলল, ও মা, আপনি এখনো দেখেননি? আচ্ছা, আমাদের কাগজটা আপনাকে দিচ্ছি। একেবারে আপনার নামেই একজন খুন হয়েছে। আর মিল কিরকম? উত্তর কলকাতায় শ্যামপুকুর থানার অধীন গৃহবধূ, এক ছেলের মা, বয়স 40। পড়েই তো চমকে গেলুম। অবশ্য উনি আগেই পড়ে নিয়ে আমাকে ডেকে দেখালেন, বললেন, দেখো তো একবার পাশের বাড়িতে উঁকি মেরে, বেঁচে টেচে আছেন না খুন হয়েছেন। আমি দৌড়ে জানালায় গিয়ে দেখি দাদা কল থেকে বেরোচ্ছেন, আপনি উঠোনে দাঁড়িয়ে বিশ্বনাথকে কিসের জন্য যেন থমকাচ্ছেন। তারপর আমাদের সে কি হাসি। বিভার কৌতূহল হলো, বলল, কাগজটা দাও তো। মানসী কাগজটা হাত বাড়িয়ে দিয়ে বলল, ওনার সব পড়া হয়নি এখনো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। 3 থাকে বেশ বড় টাইপে হেডিং, গৃহবধূ বিভা দাস খুন, আততায়ী গহনা টাকায় হাত দেয়নি, ভৃত্য পলাতক। খবরটা ছোটই, সেটাকে টেনে লম্বা করা হয়েছে পাঠকদের রোমহর্ষণের জন্য। আর সত্যি সত্যি বিভার গায়ে কাঁটা দিল, বুক ছমছম করে উঠল। 18 বছরের উচ্চ মাধ্যমিক পড়া ছেলে স্কুলে গেছে। বিভা দাস দুপুরে একা বাড়িতে। সেই সময় গলা টিপে তাকে কে বা কারা খুন করে রান্নাঘরে ফেলে রেখে যায়। মৃতার দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। বালিশের নিচে আলমারির চাবি ছিল, কিন্তু আলমারি খোলা হয়নি। গহনা বা টাকা কড়িতেও হাত দেওয়া হয়নি। ছেলে স্কুল থেকে ফিরে দেখে সদর দরজা খোলা। বাড়িতে ঢুকে সে চাকরের নাম ধরে ডাকাডাকি করে। দোতলায় এসে দেখে মা রান্নাঘরে উপুর হয়ে পড়ে রয়েছে, গায়ে ব্লাউজ নেই, শাড়ি উঠে রয়েছে। পুলিশ নিশ্চিত নয় ধর্ষণ করার পর খুন করা হয়েছে কিনা। চাকরের বয়স 24, 2 বছর হলো কাজ করছে, সে নিপাত্তা। কাগজটা ফেরত দেবার সময় বিভা বলল, কোথায় হয়েছে সেটা আর দেয়নি, কাছাকাছি হবে। আমাদেরও তো শ্যামপুকুর থানা, খোঁজ করলেই বেরিয়ে যাবে। মানসী জানিয়েও দিল সে খোঁজ করবে। একটু পরেই টেলিফোন করলো বিভার স্বামী নির্মল। আজকে কাগজে একটা খুনের খবর বেরিয়েছে। হ্যাঁ,
এইমাত্র পাশের বাড়ির মানুষই আমায় দেখালো। বলাই কি করছে? নিচে বোধহয় ঘুমোচ্ছে। দোতলার সিঁড়ির দরজাটা খিল দিয়ে দাও। আমিও তাই ভাবছিলুম। অফিসের 2-3 জন তোমার নামটা তো জানে। সুকুমার বাবু এসে খোঁজ নিলেন। খুব দুর্ভাবনায় নাকি পড়েন সকালে খবরটা পড়ে। বললেন দুপুরে কেউ থাকে না, শুধু একটা জোয়ান চাকর ছাড়া, আর মিসেস দাসকেও তো দেখতে শুনতে ভালো। না না, বলাইয়ের স্বভাব চরিত্র ভালো, 3 বছর তো দেখছি। স্কুল থেকে ফিরেই সৌমিত্র বলল, আজ কাগজে একটা খবর বেরিয়েছে, পড়েছি। কি বিশ্রীভাবে যে লেখে, গায়ে নাকি ব্লাউজ নেই, এই নিয়ে দুটো ছেলের সঙ্গে তর্ক হলো। আমি বললুম, এই প্যাচ প্যাচে গরমে বহু বাড়িতেই মেয়েরা দুপুরে ব্লাউজ খুলে রাখে, ওরা তো বিশ্বাস করবে না, যেতে দাও। এই সব জিনিস নিয়ে তোরা তর্ক করিস কেন? তাহলে কাগজেই বা লেখে কেন? তোমাকে তো আমার ক্লাসের 4-5 জন দেখেছে, তাদেরই যত মাথা ব্যথা। কি জন্য? এই দুপুরে একা থাকো, তাড়াতাড়ি দাও। সন্ধ্যার পর নির্মল অফিস থেকে ফিরে কোনো ভনিতা না করেই বলল, দুপুরে তুমি বরং দোতলায় চাবি দিয়ে পাশের বাড়িটারি চলে যেও, একা থাকাটা মনে হচ্ছে ঠিক নয়। কলকাতায় এখন এইরকম খুনটুন খুব হচ্ছে, বিশেষত সুন্দরী বউ মেয়েদের সংখ্যাটাই নাকি বেশি। এমন করে তুমি বলো না, ভয় ধরে যাচ্ছে। বিভা গলাটা আদুরে করতে গিয়ে পারল না, সত্যিই সে ভয় পাচ্ছে। নিচের থেকে বলাই, বৌদি বৌদি বলে বিভাকে ডাকছে। সে নিচে যাবার জন্য সিঁড়ির দিকে এগোতেই নির্মল বলল, আচ্ছা, বলাইয়ের দেশের ঠিকানাটা কি রাখা হয়েছে? আমি তো রাখিনি। নিয়ে রাখো, আজই নিয়ে রাখো। পরের দিন মানুষই নিজেই ডেকে বিভাকে খবরের কাগজটা দিয়ে বলল, দেখুন কি কাণ্ড, ছ্যা ছ্যা, এই বয়সে অত বড় ছেলে রয়েছে, আর কিনা চাকরের সঙ্গে লটখট। কালকের মতোই বড় বড় অক্ষরে হেডিং, চাকরের সঙ্গে বিভা দাস অবৈধ প্রণয়ে লিপ্ত ছিলেন। আপনার নাম যারা জানে তারা এটা পড়লেই প্রথমে আপনার কথাটাই, মানে এত মিল রয়েছে আপনাদের দুজনের মধ্যে। আমাদের পেছনের বাড়ির মেয়েটি স্কুলে পড়ায়, ও বলছিল। কি বলছিল? বিভার হাত পা অবশ হয়ে আসছে। এসব কি সর্বনেশে কথা? খারাপ কিছু নয়, বলছিল হেডিংটা দেখে প্রথমে ওনার চেহারাটা চোখে ভেসে উঠল। দুজন বিভা দাসের মধ্যে শুধু তো নামেরই নয়, আরসবেরও মিল রয়েছে। আরসবে? তার মানে ও বোধহয় বলতে চেয়েছে বয়স, বাড়ির ধরন, এক ছেলে, অল্প বয়সী চাকর, এই সব আর কি। উনিও ঠিক এই কথাটাই বললেন। একটা কেমন বিচ্ছিরি নোংরা ভাব এই খবরটা পড়লে মনে জাগে, তাই না? তা তো জাগবেই। আপনি পড়ে দেখুন, বিকেলে কাগজটা নেব। এ কি বিপদে পড়লুম। কাগজটা হাতে নিয়ে বিভা ধপ করে খাটে বসে পড়ল। হতচ্ছাড়ি বিভা দাস যে কি ডোবান ডুবিয়েছে। মানুষই আর তার পিছনের বাড়ি মানেই তো সব পাড়া, ঘরে ঘরে নিশ্চয়ই তাকে নিয়ে এখন কথা হচ্ছে। যদি একটা না হয়ে তার 2-4টে ছেলে থাকতো। নির্মলই তাকে কুপরামর্শটা দিয়েছিল, একটাই যথেষ্ট, তাহলে ভালোভাবে মানুষ করা যাবে। বিভা অস্থির হয়ে পায়চারি শুরু করলো। চেনা পরিচিত সবারই এখন নামটা শুনলেই তার কথা মনে আসবে। আর কি আশ্চর্য, দুপুরে সে একা থাকে, বলাইও ছোকরা, অবৈধ প্রণয়ে লিপ্ত কথাটাই কি ভয়ঙ্কর। ফোন বেজে উঠল। বিভা ছুটে গিয়ে রিসিভার তুলল। কারোর সঙ্গে কথা বললে নিজেকে তখন একলা মনে হয় না। কে বিভা? আমি পিসিমা বলছি। কেমন আছো? নিমু কেমন আছে? ভালো, নপিসিমা, আমরা সবাই ভালো আছি। কাগজে একটা খবর পড়ে বুকের মধ্যে কিরকম করে উঠল, দেখেছো খবরটা? ওই ওই একটা খুনের খবর তো?
হ্যাঁ, শুধু তো খুন নয়, পিছনে যে আরো সব ব্যাপার রয়েছে। না পিসিমা, আমার এখানে ওসব কোনো ব্যাপার নেই। মানে আমার সম্পর্কে আপনি... তোমার একটা চাকর দেখেছিলাম যেন, এখনো আছে? না তো, বলাইকে তো অনেক দিন হলো ছাড়িয়ে দেওয়া হয়েছে, প্রায় 6 মাস, না না 1 বছর। এখন একটা মেয়ে কাজ করছে। খুব ভালো করেছো। এইসব ছোকরা চাকরদের বিশ্বাস নেই। সৌমিত্র তো এবারে হায়ার সেকেন্ডারি দেবে। হ্যাঁ, অনেকদিন যাইনি, একদিন যাবো তোমাদের বাড়ি। আসবেন। রিসিভারটা রেখেই বিভা শিউরে উঠল। পিসিমা এসে তো বলাইকেই দেখবেন। খাটে বসে বিভা কপালে হাত দিল, ঝিমঝিম করছে সারা শরীরই। আবার ফোন বাজলো, বিভা ছুটে গেল। আমি নির্মল। সিঁড়ির দরজা দিয়েছো? হ্যাঁ, কাল যে বললুম বলাইয়ের দেশের ঠিকানাটা নিয়ে রাখতে। নিয়ে রাখছি। এখন নয়, এখন নয়, ও এখন নিচে একলা রয়েছে। এসব দরকারি ব্যাপারে কেন যে ভুল হয়। নির্মলের স্বর বিরক্তিতে ঝাঁঝালো। হঠাৎ বিভারও মাথা গরম হয়ে উঠল। সে রুক্ষ স্বরে বলল, কেন নিচে এখন গেলে কি সর্বনাশটা হবে শুনি? বলাই খুব ভালো ছেলে। বিভা দাসকে যে খুন করেছে সেও খুব ভালো ছিল বিভা দাসের কাছে। রিসিভারটা রাখার শব্দটা খটাং করে বিভার কানে আঘাত করল। চোখ বুজে দাঁড়িয়ে সে টলতে লাগলো। হাত বাড়িয়ে 2 পা এগিয়ে খাটের বাজু ধরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল খবরের হেডিংটার দিকে। সৌমিত্র ফিরে যথারীতি খেতে দাও বলে আজ মায়ের কাছে আর এলো না। বিভা শূন্য দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে বলল, নিচে বলাইয়ের কাছ থেকে চেয়ে খেয়ে নে। আচ্ছা দাঁড়া, আমি এনে দিচ্ছি। না, সৌমিত্র প্রায় চিৎকার করে উঠল, তোমাকে নিচে যেতে হবে না, আমিই যাচ্ছি। বিভার ঠোঁট কাঁপতে শুরু করলো। সে বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইল। আশপাশের বাড়ির লোক, রাস্তার লোক তাকে দেখুক। সে খুন হয়নি, অবৈধ প্রণয়েও লিপ্ত নয়। বিড়বিড় করে বলল, এই দেখুন আপনারা, আমি একাই। অফিস থেকে ফিরে নির্মল রোজকার মতো সোজা দোতলায় না উঠে বলাইয়ের সঙ্গে কথা বলতে শুরু করলো। বিভা নিচে নেমে আসছিল। দুজনের গলা শুনে সিঁড়িতে দাঁড়িয়ে পড়ল। আমি কি করলুম দাদা যে ছাড়িয়ে দিচ্ছেন? এখন আমি কোথায় কাজ খুঁজবো? এই মাসটা সময় দিন। না না, কালই এ বাড়ি ছাড়। বললুম তো এখন অসুবিধে আছে তোকে রাখার। মুশকিল কেন হবে? পুরো মাসের মাইনেই তো দেবো বললুম। সিঁড়ির দিকে নির্মলের জুতোর শব্দ এগোতেই বিভা দোতলায় উঠে গেল। বারান্দায় বসেছিল বিভা। 2টি ঝি কাজে যাচ্ছে। এখন কলে জল আসার সময়। ওদের দেখে বিভা দোতলা থেকে চেঁচিয়ে বলল, ওগো মেয়ে, একটু দাঁড়াও না। ওরা দুজন একবার থমকে আবার চলতে শুরু করলো। একবারটি শোনো না, কাজ করবে আমাদের বাড়ি? ওগো শোনোই না। ঝি দুজন দাঁড়ালো না, শুধু একজন অপরজনকে বলল, 6 মাসে 5 জন কাজ করেছে, একজনও 10 দিনের বেশি টিকল না। মাথাটা কিরকম খারাপ হয়ে গেছে বউটার। ওফ, কি সাংঘাতিক ব্যাপার ভাবুন তো। খবরের কাগজের একটি খবর এক মধ্যবিত্ত পরিবারে কি ঝড় বইয়ে দিল, যার চরম মূল্য দিতে হলো সেই পরিবারের সহজ সরল গৃহবধূ বিভাকে। কেমন লাগলো আমাদের আজকের গল্প? ঝটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে আর শেয়ার করে নিন অন্যদের সঙ্গে। আমাদের আজকের গল্পে কথক ও অন্যান্য চরিত্রে ছিলেন প্রখ্যাত বাচিক শিল্পী শ্রীমতী
সঙ্গীতা সিনহা। শ্রীমতী সিনহাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তাহলে আজকের মতো বিদায়। ফিরছি এরকমই আকর্ষণীয় আরও একটি গল্পের সাথে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সকলের ভালো হোক। নমস্কার।